হাই, আমি মিঠুন চন্দ্রনাথ। আজকে আমরা সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে কথা বলবো। প্রথমত আমাদেরকে জানতে হবে যে এই অধ্যায়ের মধ্যে কি কি বিষয় নিয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা যদি এই অধ্যায়টা সম্পূর্ণরূপে করতে চাই বা আমরা যদি সহজে পুরো অধ্যায়টা কমপ্লিট করতে চাই, তাহলে আমাদেরকে কোন কোন টপিকগুলো জানা থাকতে হবে। প্রথমত সমতুল ভগ্নাংশ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, তারপর লঘুকরণ, তারপর উৎপাদক বিশ্লেষণ, এরপর লসাগু, ধারাবাহিকভাবে সাধারণ অথবা সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তারপর যোগ, বিয়োগ এবং সরল করা। অর্থাৎ আমরা এই ৮টা টপিক সম্পর্কে যদি জানি বা আমরা এই ৮টা টপিক সম্পর্কে যদি পূর্ণ জ্ঞান থাকে আমাদের, তবে আমরা এই অধ্যায়টা ইজিলি আমরা কমপ্লিট করতে পারবো। এই অধ্যায়টা আমাদের ষষ্ঠ শ্রেণীতেও রয়েছে এবং ধারাবাহিকভাবে অষ্টম, নবম, দশমেও এই বীজগণিত ভগ্নাংশের প্রভাব রয়েছে। আমরা তাই এখন থেকে আমরা ভালো করে মনোযোগ দিয়ে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সপ্তম শ্রেণীর এই ক্লাসটা আমরা ভালো করে দেখে নিই। প্রথমত আমরা কথা বলবো সমতুল ভগ্নাংশ নিয়ে। আমরা জানি সমতুল মানে হলো সমান, সম মানে সমান, আর ভগ্নাংশ মানে ভাঙা অংশ। আমি যদি একটু লিখি, সম মানে হলো সমান আর ভগ্নাংশ সমান হলো ভাঙা অংশ। অর্থাৎ আমি যদি এভাবে একটু মানে বলি যে সমতুল ভগ্নাংশ মানে সমান পরিমাণে ভাঙা অংশ, অর্থাৎ আমি যদি এটাকে এভাবে বুঝাই যে একটি রুটিকে যদি আমি দুই ভাগ করি, দুই ভাগ থেকে একজনকে যদি আমি এক ভাগ দিই, ওই রুটির পরিমাণ যেমন হবে, ওই ঠিক একই রুটিটাকে যদি আমি চার ভাগ করে দুই ভাগ যদি অন্য কাউকে দিয়ে দিই, ঠিক একই পরিমাণ হবে। অর্থাৎ দুই ভাগের এক আর চার ভাগের দুই, দুইটা কথাই একই। আমি যদি একটু ভগ্নাংশ আকারে দেখাই, আর যেহেতু এটা আমাদের বীজগণিতীয় ভগ্নাংশ, তা আমি বীজগণিতের আলোকে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ ইংরেজিতে লিখবো এগুলা। দেখি আমরা আমরা এগুলা বীজগণিতীয় ভগ্নাংশ আকারে দেওয়ার চেষ্টা করি। মনে করেন 2 আর নিচে দেয়া হলো 4। এই যে ভগ্নাংশটা রয়েছে, এই ভগ্নাংশের যদি আমাদেরকে সমতুল ভগ্নাংশ বের করতে বলে, আমাদেরকে সমতুল ভগ্নাংশ বের করতে বলা হয়েছে, তাহলে আমাদের এটা সমতুল ভগ্নাংশ কি হবে? আমরা একটু এটা সমতুল ভগ্নাংশটা নির্ণয় করি। হ্যাঁ, অর্থাৎ আমাদেরকে যদি সমতুল ভগ্নাংশ বের করতে বলা হয়, আমরা মাথায় রাখবো যে সমতুল মানে হলো উপরেরটাকে বলা হয় লব, ভগ্নাংশে আমরা জানি উপরেরটাকে বলা হয় লব এবং নিচেরটাকে বলা হয় হর। অর্থাৎ হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ অথবা গুণ করে আমরা কি সমহর বা সমতুল বিশিষ্ট ভগ্নাংশটা নির্ণয় করতে পারি। আমি আবার বলতেছি, সমতুল ভগ্নাংশ নির্ণয় করার উপায় হলো হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ। আমি যদি এটাকে এখন বলি যে আমি এই ভগ্নাংশটাকে যদি আমি এখন 2 দিয়ে গুণ করি, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ উপরেরটাকে 2 দিয়ে গুণ করব, নিচেরটাকে 2 দিয়ে গুণ করব। তো উপরেরটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি কত আসে 4, আর নিচেরটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি কত আসে 8। অর্থাৎ 2/4 যা 4/8 কি তা, অর্থাৎ এটা আর এটা এই দুইটাই কি সমতুল ভগ্নাংশ। কেন? কারণ এটা আর এটা দুইটাই কি সমান। আমি যদি আরেকটা দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। যেমন এটা দিলাম 10 আর নিচে দিলাম 20। এই যে ভগ্নাংশটা রয়েছে, এই ভগ্নাংশটা থেকে আমাদেরকে যদি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে বলে, তাহলে কি হবে? আমরা এটাকে দুইটা পদ্ধতিতে করতে পারি। আমি প্রথমে বলছিলাম যে গুণ পদ্ধতিতে হয়, ভাগ পদ্ধতিতে হয়। এখন আমরা এটা উভয় পক্ষকে কিন্তু আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এই 10 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে?
আসবে 2 এবং আমরা যদি 20 কে 5 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত 4। অর্থাৎ 10/2 যা 2/4 ও কিন্তু তা। অর্থাৎ এখানে 10/2 এন্ড 2/4 এর মধ্যে কোনো ডিফারেন্ট নাই, দুইটাই কি সমান। অর্থাৎ এটা যা এটাও তা, এই দুইটাই কি ইকুয়াল। অর্থাৎ এই জন্য এই পাশ আর এই পাশ যদি সমান চিহ্নের দুইটা ভগ্নাংশ যদি সমান হয় তবে আমরা তাকে কি বলবো, সমতুল ভগ্নাংশ বলবো। আর তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আমার ভিডিওটা আরেকটু সামনের দিকে টেনে দেখলে 2-3 বার দেখলে বুঝতে পারবেন। আমি আরেকবার ক্লিয়ার করি, সমতুল ভগ্নাংশ মানে হলো হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ। আমি আবার বলতেছি, সমতুল ভগ্নাংশ মানে হলো হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ। আমি প্রথমত এটাকে এই যে প্রথম 2/4 এবং 4/8 রয়েছে এটাকে 2 দিয়ে গুণ করে বের করে দেখিয়েছি এবং পরবর্তী যেটা রয়েছে সেটা আমি হর এবং লবকে 5 দিয়ে ভাগ করে দেখিয়েছি। এরপরে আমরা শিখব লঘুকরণ। আমরা লঘুকরণ সম্পর্কে একটু জেনে নিই। লঘু মানে হলো লঘুর আরেক নাম রয়েছে, সেটাকে আমরা বলতে পারি ছোট। লঘু মানে কি ছোটকরণ। অর্থাৎ আমি যে কোনো ভগ্নাংশ দেয়া থাকবে আমাদেরকে ওই ভগ্নাংশটাকে ছোট করতে হবে। এখন স্বাভাবিকত আমরা যদি ছোট করতে যাই তাহলে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। এই জিনিসগুলো জানতে হলে আমাদেরকে 3 নাম্বার যে রয়েছে উৎপাদক বিশ্লেষণ, ওই উৎপাদক বিশ্লেষণ আমাদেরকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তাই আমরা উৎপাদক বিশ্লেষণটা এখন আগে গিয়ে কমপ্লিট করে আসবো। দেন আমরা এটা নিয়ে কথা বলবো। আসুন আমরা এখন উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে একটু কথা বলি। আমরা এটা যদি উৎপাদক বিশ্লেষণটা এখন সপ্তম শ্রেণীতে যদি ভালো করে আয়ত্তে না থাকে তবে আমাদের যখন আমরা বড় বা অর্থাৎ 8 বা 9 বা 10 উপরের ক্লাসে যখন উঠবো তারা কিন্তু মহাবিপদে পড়বো। তাই আমরা এখনই ভালো করে ক্লিয়ার করে তারপর আমরা পরবর্তী ক্লাসে উঠবো। আমি তাই শুরু করলাম। দেখো, এখন এখানে দেয়া আছে 3a + 9। এটা এখানে আমাদেরকে ৩ টা পদ্ধতি মাথায় রাখতে হবে। যদি আমাদের উৎপাদক করতে বলে বা আমাদের ভগ্নাংশের নিচেরটা যদি থাকে আমরা ৩ টা পদ্ধতিতে করতে পারি। ১ নাম্বার কমন নিতে পারি, ২ নাম্বার সূত্র মিলিয়ে করতে পারি, ৩ নাম্বার ডিরেক্ট যে উৎপাদক বিশ্লেষণ রয়েছে ওই পদ্ধতিতে আমাদেরকে করতে হয়। আমি আবার বলতেছি এই অধ্যায়টার ৩ টা পদ্ধতিতে হরগুলাকে আমাদেরকে বিশ্লেষণ করতে হয়। ৩ টা পদ্ধতির প্রথমটা হলো হয় আমাদেরকে কমন নিতে হবে, ২ নাম্বার যদি কমন না যায় তাহলে আমাদেরকে সূত্র মিলে কিনা দেখতে হবে। যদি সূত্র না মিলে তাহলে আমাদেরকে ডিরেক্ট যে উৎপাদক বিশ্লেষণ রয়েছে পদ্ধতি সেটা অবলম্বন করতে হবে। আমি এখানে যদি একটু ক্লিয়ার করে বলি, এখানে রয়েছে 3a + 9। আমি এখানে উভয় পক্ষের মধ্যে এমন কি রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি বা দুইটার মধ্যে দেখা যাচ্ছে এরকম রয়েছে শুধু 3, এখানে রয়েছে a কিন্তু এখানে রয়েছে 9। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি যদি কমন নিই কোনো প্রকার চলক কমন নেওয়া যাবে না। কেন? কারণ আমাদের এই দুটার মধ্যে কিন্তু কোনো প্রকার চলক দেখা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? আমাদের এখানে দেখতে হবে যে কোনো সংখ্যা কমন যায় কিনা। দেখো এখানে রয়েছে 3 এবং এখানে রয়েছে 9। এই দুইটাই কিন্তু একটা মানে আমি যদি ওই যে ঘষাঘু পদ্ধতিতে করি তাহলে কিন্তু একটা মৌলিক গুণনীয়ক থাকে। ওই মৌলিক গুণনীয়ক হলো কত? 3। অর্থাৎ আমি সরি আমার এখানে বাংলা হয়ে আছে। আমি এখানে 3 যদি নিই তাহলে উভয় পক্ষের মধ্যে কিন্তু 3 রয়েছে। আছে কিনা? এখানে 3 এ আছে। 3 এ দেখাই যাচ্ছে। বাট এখানে 9 এর মধ্যে কিন্তু একটা গুণনীয়ক ৩ রয়েছে। আমি যদি ৯ কে ভাগ করি ৩ দিয়ে ভাগ করা যাবে। ৩ কেও কিন্তু ৩ দিয়ে ভাগ করা যায়। এখন আ আমি যদি ৩ কে মানে 3a থেকে 3 কে নিয়ে আসি তাহলে এখানে আর কি থেকে যায়? ৯ থেকে যায়। থেকে যায়। তাহলে আমার এখানে বসানো যাবে। এরপরে প্লাস চিহ্নটা আমি বসাবো। এই যে ৯ রয়েছে ৯ কে আমরা ৩ দিয়ে ভাগ করব। ৩ দিয়ে ভাগ করলে কত থাকে? ৩। এই যে এখানে এখন 3 বসিয়ে দেব। অর্থাৎ এটা হলো আমাদের কমন নেয়ার পদ্ধতি। আমি আবার বলতেছি এই ঠিক একইটার মতো করে আমি এখানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আমাদের এই দুটার মধ্যে কি মিল রয়েছে দেখতে হবে। কোন প্রকার চলক মিল থাকলে চলক দিয়ে করতে হবে। আর যদি চলক মিল না থাকে তাহলে সংখ্যা থাকলে সংখ্যা দিয়ে করতে হবে। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে যে কি আ 4x -8 রয়েছে। আমি যদি এখানে 4x এখন দেখা যাচ্ছে এখানে কোন প্রকার এখানে চলক রয়েছে x বাট কিন্তু এখানে এদিকে কিন্তু x নাই।
যার কারণে আমরা x কিন্তু কমন নিতে পারবো না। তাহলে আমাদেরকে এখান দুইটা থেকে এমন একটা সিমিলার সংখ্যা বের করে নিতে হবে যে সংখ্যাটা দিয়ে 8 এবং 4 উভয়টাকে ভাগ করা যায়। সেটা হলো কত? 4। আমি যদি 4 কে এই দুইটা দিয়ে ভাগ করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে ভাগ করা যাবে। তাহলে আমি এখন 4x থেকে যদি আমি 4 টাকে নিয়ে আসি বা ভাগ করে দিই, 4x কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 এ 4 এ চলে যাবে। কিন্তু কি থেকে যায়? x টা থেকে যায়। তো x টা আমি দিলাম। এরপরে চিহ্ন এখানে যেটা থাকবে, এখানে যদি প্লাস থাকে তবে প্লাস, এখানে যদি মাইনাস থাকে অবশ্যই আমাদেরকে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। দেখা যাচ্ছে এখানে মাইনাস রয়েছে, তাহলে এখানে প্লাস দিলে কিন্তু হবে না, এখানে মাইনাসে দিতে হবে। এখন আমরা যেহেতু 8 নিছি, আবার 8 কে 4 দিয়ে ভাগ করতে হবে। 8 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত আসে? 2। তাহলে এখানে 2 বসাতে হবে। এটা হলো কমন নেয়ার পদ্ধতি। আমি আরো একটা কমন নেয়ার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। সেটা হলো ধরো 2 এ, এটাও বইতে রয়েছে এজন্য আমি করে দিচ্ছি, দেখিয়ে দিই। 2a স্কয়ার প্লাস 2a, মনে করো, সরি এখানে ক্যাপস লক হয়ে গেছে, 2a। এখন এই দুইটার মধ্যে কি মিল রয়েছে দেখি বলো। তোমরা প্রথমে ভাবো যে এটার মধ্যে কি মিল রয়েছে, দুইটার মধ্যে আমি কি মিল দেখতে পাচ্ছি। এখন দেখো এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, মানে আমি সংখ্যা কিন্তু 2 কমন নিতেই পারে, আমি 2 কমন নিলাম। এখন এখানে এ রয়েছে দুইটা, এখানে এ রয়েছে কয়টি? একটি। তাহলে আমি সর্বোচ্চ এ কয়টা পাবো? এখানে কমন নিতে পারবো এ, মানে উভয়পক্ষে কিন্তু এ রয়েছে, রয়েছে কিনা? রয়েছে। এই যেহেতু রয়েছে তাহলে আমরা কি কমন নিতে পারবো। তো যেহেতু আমি কমন নিলাম, তাহলে এখন দেখো এই 2 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 2 কিন্তু চলে গেছে, মানে সংখ্যা 2 কিন্তু আর নেই। কিন্তু এখন কথা হলো এখানে রয়েছে কি এ স্কয়ার, আর এখানে রয়েছে শুধু এ, মানে আমরা এ দুইটা থেকে এ একটা যদি নিয়ে আসি আরো কয়টা থাকে? মানে এ স্কয়ার কে এ দিয়ে ভাগ করলে আর কত থাকে? এ থাকে। এরপরে কি চিহ্ন রয়েছে এখানে? নিশ্চয়ই এখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। তাহলে এখানে কি বসবে? প্লাস বসবে। এবার এই 2a কে যদি আমি 2a দিয়ে ভাগ করি, এখন প্রশ্ন হলো যে 2 কে যদি আমি 2 দিয়ে কাটি চলে গেল, a কে যদি a দিয়ে কাটি চলে গেল। কিন্তু আমরা ভাগ প্রক্রিয়া আমরা জানি যে 2a কে 2 দিয়ে বা কোনো সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারা ভাগ করা হয় বা যে কোনো কিছুকে যদি ওই মানে যে জিনিসটাকে ভাগ করতেছি ওই জিনিসটাই যদি ভাগ করি তবে সেটা কিন্তু কত হবে? 1 হবে। তাহলে 2a কে যদি আমি 2a দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 1 আসবে। তাহলে এটা হলো কি আমাদের কমন নেয়ার পদ্ধতি। শেষ। আমি আবার বলতেছি, যদি এই কমন নেয়ার পদ্ধতিটা তুমি বুঝতে অসুবিধা হয় তুমি আবার রিপিট করো, রিপিট করলে তুমি বুঝতে পারবে। এরপরে আসো আমাদের সূত্র মিলানোর কাজ। এতক্ষণ আমি দুইটা পক্ষকে দেখতে পাইছি যে কিছু একটা মিল রয়েছে। এখন আমার এখানে কি মিল রয়েছে? এখানে কোনো প্রকারে তো মিল দেখা যাচ্ছে না, কারণ এখানে রয়েছে চলক আর এখানে রয়েছে একটা ধ্রুবক, মানে একটা সংখ্যা বসে আছে। এখন আমি কি করব? এখন আমরা কিন্তু একটা সূত্র জানি, আসলে জানি বললে তো হবে না, আসলে তোমরা জানো কিনা সেটা হলো ফ্যাক্ট আর কি। আমি এখানে একটা সূত্র লিখে দিচ্ছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি তোমাদের কারো মনে আছে? রিভাইজ দাও তো দেখি। a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ, এটাই সূত্র মনে আছে কিনা তোমাদের? যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তোমাদের সপ্তম শ্রেণীতে এই সূত্র ব্যতীত আর কোনো সূত্র অ্যাপ্লাই হয় না আমি যতটুকু দেখতে পাইছি। আমি তোমাদের ওইটা মানে বই অবলম্বন করে আমি মূলত এই ভিডিওটা করতেছি। আমি ওখানে দেখলাম যে এগুলোর মধ্যে রয়েছে আর কি। অর্থাৎ প্রথমত এক্স স্কয়ার, এটা কিন্তু এ স্কয়ার, আমাদের এক্স কে যদি আমি এ ধরি তাহলে এ স্কয়ার কিন্তু মিলানো আছে। তো নাই কি বি স্কয়ার, কিন্তু মাইনাস স্টোর রয়েছে। তো বি স্কয়ার করার জন্য আমরা কিন্তু জানি এমন একটা সংখ্যা রয়েছে যেই সংখ্যাকে আমরা যদি স্কয়ার করি 4 আসে, কিন্তু আসে কিনা? এমন একটা সংখ্যা আছে যে সংখ্যাটাকে আমি যদি স্কয়ার করি 4 আসে। তবে ওই সংখ্যাটা কত মনে করো? হ্যাঁ, ওই সংখ্যাটা হলো 2। ওই সংখ্যাটা কত? 2। তাহলে এক্স স্কয়ার মাইনাস, আমি যদি 2 কে স্কয়ার করি তাহলে কিন্তু 4 এ আসে, আসে কিনা? কারণ 2 স্কয়ার মানে 2 ইনটু 2, 2 দুইটা, তাহলে 2 ইনটু 2 করলে 4, তাহলে আমাদের কি স্কয়ারটা মিলে যায়। তাহলে এখন a স্কয়ার, আমি যদি এটাকে x a ধরি তাহলে a স্কয়ার মাইনাস 2 কে যদি আমি b ধরি তাহলে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। দিলাম। এখন x কে আমি a ধরছি না? এ ধরছি, তাহলে x কে যেহেতু এ ধরছি তাহলে এ
প্লাস বি, আমরা কাকে ধরছিলাম? 2 কে। ওই যে এখানে বি রয়েছে, আমি এই যে 2 কে বি ধরছিলাম। ওকে, তাহলে এ প্লাস বি হয়ে গেল। এখন আমরা কি করব? এ মাইনাস বি ধরব। তো এ আবার কত? এক্স কিন্তু এ রয়ে গেছে, তাহলে এ মাইনাস বি, বির মান কত? 2, তাহলে এখানে 2। বোঝা গেল? আমি আবার বলতেছি, এটা হলো সূত্র। এই সূত্রটা একেবারে ইজি। এটা তুমি 6 এ যদি ভালো করে পড়ো তাহলে এই সূত্রটা তুমি সেখানেই পাবা। এবার আমরা আরেকটা করে তোমাদেরকে আবার একটু বুঝতে সুবিধা হবে যদি এটা আবার দেখো। আসো আমরা এটা করি। এখানেও ঠিক একই পদ্ধতিতে তোমাকে যেহেতু 9 রয়েছেন এমন একটা সংখ্যাকে যদি আমি স্কয়ার করে নিতে পারি, যে ধরো 1 কে স্কয়ার করে, 2 কে স্কয়ার করে, 3 কে স্কয়ার করে, এভাবে ধাপে ধাপে স্কয়ার করে দেখবে যে কোনটা মিলে। তো আমি এখন একে স্কয়ার করলাম। সরি, এত স্কয়ার রয়েছে, একে আমি স্কয়ারটা ঠিক লিখে দিলাম। এ স্কয়ার মাইনাস 9 কে আমরা এমন একটা সংখ্যা রয়েছে যেটাকে আমি যদি স্কয়ার করি 9 হয়ে যায়, সেটা কত? 3। 3 কে যদি আমি স্কয়ার করি কত হয়? 9 হয়। হয় কি না? 3 স্কয়ার মানে 3 কয়টা? দুইটা। তো 3 দুইটা মানে কত? 3 গুণ 3, তাহলে 3 3 কে কত? 9। তাহলে আমাদের ওইটাই কিন্তু হয়। তাহলে এখন আমি a কে যদি a ধরি আর 3 কে যদি b ধরি, তাহলে প্রথম লিখতে হবে a প্লাস 3 এবং পরেরটা লিখতে হবে a মাইনাস 3। আমি আবার একটু লিখে দিচ্ছি, a প্লাস 3 ইনটু, মানে ব্র্যাকেটের মধ্যে গুলো ইনটু বলা হয়, a মাইনাস b। শেষ। এটাই আমাদের উত্তর। এটা, হ্যাঁ। এখন তোমরা এই যে দুইটা পদ্ধতি শিখলা, একটা হলো কমন নেওয়া পদ্ধতি, এটাকে বলা হয় কমন বা ভাগ পদ্ধতি। কমন বা ভাগ। আর এরপরে যেটা, সেটা হলো সূত্রের, এটা হলো সূত্র। আর এখন যেটা করাবো সেটা হলো এটা হলো মেইন যে উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর, সেটা। আসো আমরা শুরু করি। a স্কয়ার প্লাস 5a প্লাস 6, এটার কিছু নিয়ম রয়েছে। নিয়মগুলো আমরা ধারাবাহিকভাবে একটা একটা করে আলোচনা করি। আমাদের নিয়মগুলো মাথায় রাখতে হবে। প্রথমত আমরা নিয়মগুলো ধাপে ধাপে লিখতেছি। 1 নাম্বার, আমাদেরকে গুণ করে ধ্রুবকটাকে মিলাইতে হবে। ধ্রুবক মিলাতে হবে। 2 নাম্বার হলো যোগ করে সহগ মিলাতে হবে। বোঝা গেল? না, এখনো হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। এখন আমি যদি এই সংখ্যাটার কথা বলি, এখানে ধ্রুবক কে রয়েছে। যদি তুমি বুঝতে পারো যে ধ্রুবক মানে হলো প্লাস মাইনাস যুক্ত যে কোনো একা সংখ্যা, যে কোনো সংখ্যা, তবে একা থাকতে হবে। দেখো এখানে একা একটা সংখ্যাই রয়েছে, সেটা হলো কত? +6। আর কোনো একা কোনো সংখ্যা নেই, তাহলে এখানে ধ্রুবক কত? +6। অর্থাৎ আমি এমন দুইটা সংখ্যা নেব যে দুইটা সংখ্যা গুণ করে আমাদেরকে মিলাতে হবে কত? +6। এবং তার বিপরীতে গিয়ে এমন ওই যে যে দুইটা সংখ্যা নেওয়া হয়েছে ওই দুইটা সংখ্যাকে যাতে করে গুণ করলে আমাদের হয় কত? +5। আমি আবার বলতেছি, এটা মিলাতে হবে কত কি করে? +5 টা মিলাতে হবে যোগ করে, এবং +6 টা মিলাতে হবে কি করে? গুণ করে। কি করে? গুণ করে। আমি আবার বলতেছি, ধ্রুবকটা মিলাতে হবে কি করে? ধ্রুবকটা মিলাতে হবে হলো গুণ করে, আর যেটা সহগ রয়েছে সহগটা মিলাতে হবে কি করে? যোগ করে। কি করে? যোগ করে। তাহলে আমরা এখন এমন দুইটা সংখ্যা নিই যে দুইটা গুণ করলে 6 হয়, তবে +6 হতে হবে। ঠিক আছে? তাহলে আমরা একটা যদি 3 নিই, একটা যদি 2 নিই, আমরা এগুলো ছোটকালে পড়ছিলাম গুণের নামটা। আ 3, আরেকটা যদি আমরা 2 নিই, হ্যাঁ, একটা 3 একটা 2, এই দুইটা যদি আমরা নিই তাহলে কিন্তু এই দুইটা আমরা গুণ করার সাথে সাথে কত আসবে? 6 আসবে। তবে দুইটার যেহেতু সামনে কোনো প্রকার চিহ্ন নাই, তাহলে আমরা যদি একটা প্লাস আরো একটা প্লাস, দুইটার সামনে যদি প্লাস দেই, আমরা জানি প্লাসে 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 হয়, তাহলে এই প্লাসে হবে। আর 3 দুগুণে গুণ করলে কত হবে? 6 হবে। তাহলে আমরা দুইটা সংখ্যা পেয়ে গেছি। এখন প্রশ্ন হলো, ওই দুইটা সংখ্যাকে যদি আবার আমরা যোগ করি, তাহলে কি আমাদের +5 আসবে? মানে ইকুয়াল কি +5 আসে? দেখো, তোমরা ক্যালকুলেটরে না, তোমরা এমনি নরমালি যদি দেখো যে +3 +2 এই দুইটা দেওয়ার সাথে সাথে কিন্তু +6 চলে আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুটো গুণ করলেও যা আসবে +6, আবার যোগ করলেও কি +5 চলে আসবে। তাহলে আমাদের কি ওই যে দুইটা সংখ্যা পেয়েছি, একটা হলো +3 আর একটা কত? +2, আমাদের উত্তর কি
রাইট, আমরা আর মানে চিন্তা করার কোনো কারণ নাই। এখন কথা হলো এই যে দুইটা সংখ্যা রয়েছে এই দুইটা সংখ্যার সাথে আমাদেরকে আলাদা করে চলকটা লিখতে হবে। এখানে চলক কোনটা দেখা যাচ্ছে? এ হলো এখানকার কি চলক। আমরা এখন অঙ্ক পুরোটাই করব। চলো শুরু করা যাক। প্রথমত আমাদের যে লাইনটা রয়েছে, এখানে যে লাইনটা দেখা যাচ্ছে সেই লাইনটার কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না। প্রথমত a স্কয়ার এর কোনো প্রকার পরিবর্তন হবে না। যেভাবে রয়েছে a স্কয়ার সেভাবে এখানে কি চলে আসবে a স্কয়ার। a স্কয়ার এর কোনো প্রকার পরিবর্তন হবে না। প্রথমটার কোনো পরিবর্তন হবে না। আমরা দেখতে পাইলাম পরবর্তীটা কত? আচ্ছা আমি এখান থেকে নিই তাহলে বুঝতে অসুবিধা হবে। আমরা ধরছিলাম সংখ্যা দুইটা, প্রথমটা কত? +3, তাহলে আমি +3 টা লিখলাম। এই 3 সাথে চলক কত বসবে? কেন? এখানকার চলক কত? সবগুলাতে এজন্য এখানে বসালাম। এরপরেরটার সংখ্যা কত? +2, এই যে পরবর্তী সংখ্যাটা আমি এখানে বসাইলাম। এটার সাথে কি বসবে? একটা চলক বসবে। এরপরে চলক তো দুইটারই সংখ্যা দুইটা লেখা শেষ না? এর পরবর্তী যে ধ্রুবকটা থাকবে ওই ধ্রুবকটা আবার কি বসিয়ে দেওয়া হবে। ধ্রুবকটা প্লাস থেকে প্লাস। আমি আরেকটু রিপিট করি। অর্থাৎ হলো প্রথম এবং সর্বশেষ এই দুটার কোনো প্রকার পরিবর্তন হয়নি। তোমরা দেখতে পারো এই দুটার কোনো প্রকার পরিবর্তন হয়নি। প্লাস মাইনাস কোনো কিছুই নাই এবং কোনো প্রকার এ বি সি ডি সংখ্যারও কোনো পরিবর্তন হয় না। তাহলে পরিবর্তন হয়েছে কোনগুলা? মাঝখানের গুলা পরিবর্তন হয়েছে। ঠিক আছে? অর্থাৎ এই দুইটা সংখ্যা আর সংখ্যার সাথে শুধু চলক বসলো। এরপরে আমাদের দ্বিতীয় পরবর্তী কাজ যেটা সেটা হলো কমন নেয়া। আমরা একটু আগে উপরেরটাতে কিন্তু করে আসছিলাম কমন, মনে আছে? আমরা কিন্তু কমন করেছিলাম। হ্যাঁ, এখন আমরা কমন করব। এই দুইটা থেকে প্রথমে কমন নেব। আমি একটু আবার কালার চেঞ্জ করে দিই যেহেতু আমাদের বুঝতে মানে অসুবিধা না হয়। প্রথম দুইটার কালার চেঞ্জ করে দিলাম। এর পরবর্তী আবার দুইটার অন্য কালার করে দিলাম। যাতে আমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয়। ঠিক আছে? আমি কালার চেঞ্জ করে দিলাম। এখন এই প্রথম দুইটা থেকে আমি কমন নেব। a স্কয়ার প্লাস 3a, এই দুইটার মধ্যে কি কমন যায়? ওই একটু আগে যে এরকম করাইছিলাম মনে করে দেখো। এই যে এখানে মনে আছে? এগুলার কথা মনে আছে? এগুলার মতো মনে করে দেখো তো এখানে কি মিল নেওয়া যায়? মানে এই প্রথম দুইটা থেকে কি কমন নেওয়া যায়? হ্যাঁ, ধরে ফেলেছো। হ্যাঁ, এই দুইটা থেকে একে কমন নেওয়া যাবে। ঠিক আছে। এখন একে যখনই আমি কমন নিলাম, একে কমন নেয়ার পরে এখানে ছিল কয়টা? দুইটা ছিল। এই দুইটা থেকে কিন্তু একটা চলে আসছে। তো একটা যেহেতু চলে আসছে আর কয়টা আছে? একটা এখনো পড়ে আছে। তো প্লাস চিহ্ন এখানে কেন দিলাম? কারণ এখানে যে চিহ্নটা থাকে ওইটাই এখানে বসে। আমরা জানি। এবং এখানে 3a ছিল। এই 3a থেকে যখনই এটা এখানে নিয়ে আসছি, দেখছো? এখানে কিন্তু এটা নিয়ে আসছে। অর্থাৎ 3a কে যদি আমরা a দিয়ে ভাগ করি, এটা কিন্তু চলে গেছে। তাহলে আর কত থেকে যায়? 3 থেকে যায়। তো 3 টা এখানে বসাই দিলাম। বাস। এরপরের কাজ হলো এখানে যে সংখ্যাটা থাকবে, আমি আবার বলতেছি এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাই এখানে বসবে। কোনো প্রকার পরিবর্তন হবে না। এখানে যে প্লাস চিহ্ন যুক্ত অথবা মাইনাস চিহ্ন যুক্ত যেটা থাকুক এটা এখানে কি এসে বসে যাবে। কোনো প্রকার পরিবর্তন হবে না। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এখানে আগেরটাতে আমাদের ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল a+3 সেটাই একেবারে কপি করে পেস্ট করে তুমি আনি এখানে কি করতে পারো? বসিয়ে দিতে পারো আমার মতো। অর্থাৎ এটা যা এটাও কি তা একই, কোনো প্রকার পরিবর্তন হবে না। এখন আমাদের কাজ হলো আমরা তো দেখতে পাচ্ছি যে ব্র্যাকেটের মধ্যে দুইটাই কিন্তু a+3, আবার এই পাশেরটাও কি a+3। এই যে দেখা যাচ্ছে এখানেও a+3 আবার এখানেও কি a+3। অর্থাৎ a+3 দুইটা হয়ে গেল। এখন এই দুইটা থেকে আমাদেরকে কয়টা লিখতে হবে? উত্তরে একটা লিখতে হবে। কারণ একই ব্যক্তিকে আমরা দুইবার দেখলে তো আমাদের এমনিতেই ভালো লাগে না আরকি। ওইটা করলাম আরকি যে একই ব্যক্তিকে বারবার কেন দেখবো? এজন্য একবার লিখলাম। ঠিক আছে? এখন বাইরে যেগুলো বসে আছে, বাইরে বলতে কি আমাদের ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে ওই ব্র্যাকেটের বাইরের গুলোকে আমরা কি করব? আরেকটা ব্র্যাকেটে ঢুকাই দেব। a+2, অর্থাৎ ভাবছো নাকি যেগুলো কোত্থেকে আসলো? এই যে এখানে এই যে এই রয়েছে, এই আর এখানকার +2, এই তো এই দুইটা আসে এখানে যুক্ত হইলো আরকি। মানে ব্র্যাকেটের দুইটা তো একই, এই দুইটা বসলো আর বাইরের দুইটাকে আমরা আরেকটাতে ঢুকাইলাম। এখন আসো একই কোয়ালিটিতে আমরা এখন এটা করে দেব। হ্যাঁ, আবার একই পদ্ধতি এবার গুণ করে মিলাতে হবে কত? -6, অর্থাৎ এমন দুইটার সংখ্যা গুণ করলে হবে -6 এবং তাদেরকে যোগ করলে হবে কত? +3। আমি একটু দ্রুত গতিতে যাব যেহেতু আমি প্রথমটাতে সময় বেশি ব্যয় করে তোমাদেরকে বুঝাইলাম। এখন হয়তো মানে অল্প বলাতে তোমরা বুঝতে পারবা। তো আমরা আবার ওই সংখ্যা দুইটাই কিন্তু সংখ্যা কত? 3 এবং 2 গুণ করলে কত আসবে আমাদের?
যেহেতু দুইটা কোনো চিহ্ন নেই তাহলে আমি ধরে নেব এগুলো কি প্লাস, তাহলে প্লাস কত আসবে 6 আসবে। আমি আবার দিই +6। এখন আমাদেরকে তো +6 গুণ করে মিলাতে বলে নাই, কারণ এই তো ধ্রুবক -6 বলছে। তো -6 আমরা এখন মিলাবো, কিন্তু কেমনে মিলাবো আসো। এরপরে আমরা ওই দুইটা সংখ্যাকে আবার আমরা কি করব, এখন যোগের তালিকা আনবো। এখন যখনই আমরা যোগের তালিকায় আনলাম, এগুলাকে যখনই আমরা যোগ করলাম, যখনই আমরা গুণ করছিলাম তখন একরকম, এখন যদি যোগ করি তাহলে কত আসবে, এখন কি আর 6 আসবে না, এখন আসবে +5। তাহলে তো হলো না, কারণ আমাদেরকে যোগ করে আনতে হবে কত, +3। এখন দেখো তোমার নরমাল, তুমি কি মনে করো, হ্যাঁ এখান থেকে আমরা কেমনে 3 আনবো, এখানে 3 আনার কোনো সুযোগ রয়েছে না, অর্থাৎ আমি এখানে কখনোই 3 আনতে পারবো না। যদিও এখানে প্রশ্নটা আসলে ভুল উঠছে, এখানে প্রশ্নটা ভুল পুরোটাই, আমি খেয়াল করি নাই এখানে। এটা আনার কখনো সম্ভব না, এখানে ছিল মূলত প্লাস 3 টা উঠে গেছে চাপের সাথে, অর্থাৎ এখানে আসবে শুধুমাত্র 1 আনার কথা ছিল। আমি এখানে ভুলক্রমে এখানে 3 টাও উঠে গেছে, হয়তো টাচ মানে লেখার সময় টাইপিং এ ভুল ছিল এখানে। এখন আমাদেরকে আনতে হবে কত, এখানে খালি 1 মানে বোঝাচ্ছে এটার সামনে কিন্তু 1 রয়েছে সব, তাই তো। এখন আমাদেরকে এখানে আনতে হবে কি +1। এখন +1 কেমনে আনবো, এটার সামনে কোনো সহগ দেখা যাচ্ছে না, কিন্তু কোনো সহগ নাই মানে ভুল। সহগ কোনোটা যদি দেখা না যায় তবে ধরে নিতে হবে সেখানে কত রয়েছে, 1 রয়েছে। এখন কোনটাতে প্লাস কোনটাতে মাইনাস করে দিলে, কোনো একটাতে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কিন্তু এখানে +1 আসবে, কিন্তু কোনটাকে মাইনাস করব, বড়টাকে নাকি ছোটটাকে। দেখো আমি যদি এটাকে মাইনাস করি তাহলে মাইনাসের বেশি হয়ে যাবে, যার কারণে উত্তর কিন্তু এখানে মাইনাস চলে আসবে না। তাহলে আমাদেরকে তো মাইনাস আনা যাবে না, তাহলে আমরা কি করব, ওই যে 2 রয়েছে সেটাকে আমরা কি করে দেব, মাইনাস করে দেব। এখন বড়টা যদি প্লাস হয়, ছোটটা যদি মাইনাস হয়, তাহলে কিন্তু উত্তর কি আসবে, প্লাস আসবে। তুমি যদি +3 -2 দাও তখন কি আসবে, +1 আসবে। আমি কি বুঝাইতে পারলাম। এখন তুমি যদি গুণটা করো, এটাতে প্লাস এটাতে যদি মাইনাস দাও, যে তুমি গুণ করলা, গুণের কি উত্তর পরিবর্তন হবে না, কারণ আমরা জানি প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি আসবে, মাইনাস আসবে। আর আমাদের -6 3 দুগুণে 6 আসলো, আবার যদি আমরা এটা যোগ করি প্লাসে মাইনাসে, ওই যে প্লাসেরটা যেহেতু বড় তাহলে উত্তর আসবে কি প্লাস, আর 3 থেকে 2 গেলে কত, 1। এটাই। এখন আমরা জেনে গেলাম একটা হলো +3 আরেকটা কত, -2। এই দুইটা সংখ্যা নিয়ে আমাদের কি করতে হবে, এখন কাজ করতে হবে। চলো আমরা শুরু করি। এখানে সমান চিহ্ন দিলাম। আমরা আবার আগের মতো প্রথম যেটা, সেটার কিন্তু কোনো প্রকার পরিবর্তন হয় না, সেটা আমি বসাই দিলাম। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, ওই যে সংখ্যা দুইটা আমি এখান থেকে হ্যাঁ উপরে উঠে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এরপরে সংখ্যা কত রয়েছে, +3, +3, তাহলে আমরা +3 দিলাম। এরপরে কত রয়েছে, আমরা সব চলকটাকে দেখবো, চলক কত রয়েছে, তাহলে আমরা দিলাম। এরপরে সংখ্যা কত রয়েছে, -2। এরপরে ওই সংখ্যাটার সাথে আবার কি যুক্ত করব, চলক যুক্ত করব। এরপরে কি করব, বাকি যে রয়েছে, বাকি যেটা রয়েছে সেটা আবার কি করব, কপি করে বসাই দেব। শেষ হয়ে গেল, a² + 3a - 2a - 6। এখন প্রশ্ন, এটাকে এবার কাজ কি শেষ না, কাজ এখনো বাকি রয়েছে। এরপরে কি করতে হবে, এবার প্রথম দুইটা থেকে কমন নিতে হবে, এই দুইটা থেকে একবার কমন নিতে হবে, আমরা কমন নেব। আমি রেড করে দিই। এরপরে আবার এই যে এই অংশটা রয়েছে মাইনাস যুক্ত, সেটাকে কি করতে হবে, আরেকবার আমাদেরকে কমন নিতে হবে। তো আমরা শুরু করি কমন। এই দুটাতে কি মিল রয়েছে, a² + 3a, এই দুটার মধ্যে আমরা যদি দেখি a কমন নেওয়া যাবে, মানে এই দুটার মধ্যে কি রয়েছে, একে মিল রয়েছে, যার কারণে a ভাগ করে দেওয়া যাবে। এবার a দুইটাকে মানে a² কে a দিয়ে ভাগ করলে কত থাকে, a থাকে, মানে a দুইটা থেকে একটা চলে গেছে আর একটা a রয়ে গেল। এরপরে প্লাস চিহ্ন থাকার কারণে প্লাস চিহ্ন বসে গেল। আমরা 3a কে যদি a দিয়ে ভাগ করি বা 3a থেকে যদি এটা কেটে নিই, আর কি থাকে, 3 থাকে, যার কারণে 3 টা বসে যাবে। এরপর আমি বলছিলাম, মনে আছে কিনা জানি না, যে বাইরে যেটা, এর পরবর্তীতে যেটা সংখ্যা থাকবে ওই সংখ্যাটা সরাসরি বসে যাবে, বসাই দিলাম। এরপরে আমাদেরকে আবার কি করতে হবে, ব্র্যাকেট দিতে হবে। ওই ব্র্যাকেটের মধ্যে কে বসবে, এই পাশের মধ্যে ব্র্যাকেটে যেটা ছিল সেটাই এখানে কপি করে আনে বসাই দিবে, অর্থাৎ এটা আর এটা কি থাকবে, সমান থাকবে। এরপরে যেটা করতে হবে সেটা হলো,
এই দুটার মধ্যে এই যে ব্র্যাকেটের মধ্যে দুইটা একই দেখা যাচ্ছে না, এই একই যে দুইটা রয়েছে এই দুইটা থেকে একটা বসাবো এবং বাইরে যেগুলা রয়েছে অর্থাৎ আর এখানে আছে -2 এই দুইটা থেকে কি করব একটা বসাবো। তো আমরা কম বাইরে যেগুলা রয়েছে সেগুলাকে আগে কি করব একটা বসাবো। এখন -3 রয়েছে না, এখানে আমি আগে -3টা নিয়ে আসলাম। এরপরে কি করব ওই যে বাইরে যেগুলা রয়েছে কি রয়েছে আর এই পাশে রয়েছে -2 এই দুটাকে আমি কি করব একটার মধ্যে নিয়ে আসব। তো শেষ, অর্থাৎ এটাই উৎপাদক শেষ। এখন তুমি ছোট বড় -2 কে সামনে রাখতে পারো, +3 কে পরবর্তীতে পিছনে নিতে পারো, কোনো সমস্যা নাই। তো উম, এরপরেও যদি তোমার উৎপাদকে কোনো প্রকার মানে সমস্যা থাকে আমাদেরকে জানাতে পারো, বা স্পেসিফিক কোনো আহ, উৎপাদক নিয়ে যদি তোমার সমস্যা থাকে সেটাও আমাদেরকে জানাতে পারো। আমরা সেটা নিয়েও চেষ্টা করব ভিডিও দেওয়ার। এবং আহ, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি তোমাদের কোনো কোনো পরিমাণে একটু যদি উপকার আসে, অবশ্যই আমি বলবো আমাদের সাথে থাকো। আমরা প্রত্যেক দিন চেষ্টা করব ভিডিও দেওয়া। এই ভিডিওগুলো থেকে তুমি অনায়াসে আমাদের বা তোমার যে সমস্যা রয়েছে অঙ্কের সমস্যা সেগুলো কিন্তু সমাধান করতে পারবা। আর আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের পাঠদান করাবো এবং সাথে তোমাদের যে যদি নবম দশম শ্রেণীতে থাকো কেউ, তোমাদেরও কিন্তু হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে সকল শ্রেণীর আমরা ষষ্ঠ শ্রেণীর ক্লাস দেবো। আগামীকাল থেকে ষষ্ঠ শ্রেণীর ক্লাস আসবে এবং ধারাবাহিকভাবে সকল শ্রেণীর ক্লাস আমরা দেব। আমরা এই সপ্তম শ্রেণীর যে ষষ্ঠ অধ্যায় রয়েছে এই অধ্যায়টা আমরা আগামী 2 দিন, অর্থাৎ আমরা আজকে একটা ক্লাস দিয়েছি, আগামী 2 দিনের মধ্যে আমাদের এই অধ্যায়টা শেষ করে ফেলবো। তাই আমাদের পাশেই থাকো। যদি তোমার উপকারে আসে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।